আজকে পুলিশকে জুতো একেবারে জুতো দেখানো হয়েছে, জুতো জুতো। তবে জুতোটা শুধু দেখালে হবে না, পুলিশ যে কাজটা করেছে, এই অফিসার যে কাজটা করেছে আর করেছেন বলতে ইচ্ছে করছে না, কারণ ওনার ড্রামা আমরা দেখছি বেশ কয়েকদিন ধরে। আমরা দেখেছি ওনার ড্রামাটা। হাসপাতালে ভর্তি হওয়ার অনেক চেষ্টা করেছিলেন, 3টে-4টে হাসপাতালে ঘোরাঘুরি, আমাকে ভর্তি নাও, আমাকে ভর্তি নাও। আরে হাসপাতাল বলছে যে আপনার তো ভর্তি হওয়ার মতো তো কিছু দেখছি না, আপনার যা রিপোর্ট তাতে ভর্তি হওয়ার মতো কিছু না, না আমাকে ভর্তি করতে হবে। তারপর শুনলাম মধ্যরাতে কোন একটা নার্সিং হোমে গিয়ে ভর্তি হয়ে গেছেন। আমি সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি, বেডে বসে মোবাইল দেখছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন এমার্জেন্সি। অনেক ড্রামা করছিলেন এই পুলিশের অফিসার, টালা থানার প্রাক্তন ওসি। ওই ঘটনার সময় উনি ওসি ছিলেন, অভিজিৎ মন্ডল। তাকে গতকাল ধরেছে সিবিআই, 7 ঘন্টা জেরা করে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করেছে। আজকে যখন সিজিও কমপ্লেক্স থেকে যখন বের করা হচ্ছিল, এলাকায় দেখছি কিছু লোকজন গিয়ে জুতো দেখিয়েছেন, জুতো, একেবারে জুতো দেখিয়েছেন। দেখুন দর্শক, এবং সেই সঙ্গে আরো সব দাবি তোলা হয়েছে। বিনীত গোয়েলকে ধরতে হবে, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, এটাও বলা হয়েছে। মানে পুলিশ যে কাজটা করেছে, দর্শক ভাবুন, আরজি করে যে ঘটনাটা ঘটেছে, যা বিবরণ আমরা শুনেছি, যে একজন ডাক্তারকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, সেই ঘটনা ঘটার পরে যদি কেউ, এবং সেটা আবার পুলিশের একজন, যাদেরকে আমরা বলি আইনের রক্ষক, যদি তিনি সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য কিছু করে থাকেন, তার কোনো ক্ষমা হয় দর্শক? যদি তথ্য প্রমাণ লোপাটের জন্য কিছু করে থাকেন, তার কোনো ক্ষমা হয়? শুধু জুতো না, শুধু জুতো দেখানো না, জুতো মারা তো দূরের কথা, কঠিন সাজা হওয়া উচিত, কঠিন সাজা হওয়া উচিত। তো আজকে যখন বের করা হচ্ছিল, তখন এলাকায় লোকজন গিয়েছিলেন, তারা জুতো দেখিয়েছেন, সুযোগ পাননি জুতো মারার, কিন্তু দেখিয়েছেন, দূর থেকে তারা দেখিয়েছেন। কিন্তু যে কাজটা করেছেন, যে অভিযোগ সামনে এসছে দর্শক, এর কোনো ক্ষমা নেই। এই অভিজিৎ মন্ডলের কোনো ক্ষমা নেই। অনেক ড্রামা করেছেন। যখনই হাসপাতালে ভর্তি হওয়ার জন্য ছুটোছুটি করছিলেন, তখনই আমরা আন্দাজ করছিলাম ডাল মে কুচ কালা হ্যায়। যিনি যে কাজ করেছেন তিনি ভালো সেই কাজটা বুঝবেন, তিনি কি করেছেন, কতটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। যখনই সেন্ট্রাল এজেন্সি তদন্ত হাতে নিয়ে নিল কলকাতা হাইকোর্টের নির্দেশে, তখন থেকেই ছটফট করে হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করছিলেন। তার আগে সুপ্রিম কোর্ট একবার বলেছিল যে অফিসারদেরকে এখানে আসতে হবে। সেই সুপ্রিম কোর্টের সেই হিয়ারিং এর আগেই হাসপাতালে ভর্তি হওয়ার জন্য কত ছুটোছুটি। শেষ পর্যন্ত উনি ভর্তি হয়েছিলেন। জানি না কি করে ভর্তি হয়েছিলেন, সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল। যে হাসপাতালে উনি ভর্তি হয়েছিলেন, সেখানে নাকি স্বাস্থ্য ভবনের কোন কর্তার নির্দেশ ছিল, সেই জন্য সেই নার্সিং হোম বেসরকারি হাসপাতাল ভর্তি নিতে বাধ্য হয়েছিল। তখনই প্রশ্ন তৈরি হয়েছিল যে কিছু একটা ব্যাপার আছে, লোকটা ফ্রেশ না, কিছু একটা কর্ম করেছেন, সেই ভয়ে উনি এখন ছুটছেন। বা এটাও হতে পারে
ওনার তো নিজের ভয় তো রয়েছে, আবার ওনাকে বাঁচিয়ে উপর থেকে, যেটা কোথাও আমি তো মনে করি অবশ্যই যে শুধু ওনার একার কাজ না, কেউ বা কারা উপর থেকে নির্দেশ দিয়েছিলেন, ফলে উনাকে বাঁচানো মানে তারাও বাঁচবেন। ফলে এটাও হতে পারে শুধু নিজে বাঁচার জন্য উনি ছুটছেন না, উনাকে বাঁচিয়ে হয়তো অন্য কেউ বা কারা তারাও বাঁচার চেষ্টা করছেন, হয়তো সেই জন্য হাসপাতালে ভর্তি করে ইত্যাদি করে যদি এটাকে একটু ডিলে করা যায়, তার মধ্যে যদি একটু ধামাচাপা পড়ে যায়, তাহলে আমরা বেঁচে যাব। ফলে অনেক চেষ্টা হয়েছিল দর্শক, আর এই ছুটোছুটি পরিষ্কার ইঙ্গিত বহন করেছিল যে কিছু একটা হয়েছে। কারণ আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম যে দিনের পর দিন চলে যাচ্ছে, সিবিআই কিছু খুঁজে পাচ্ছে না। সেই একটাই সঞ্জয় রায়, যেটাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, আর কাউকে খুঁজে পাচ্ছে না। কিন্তু ঘটনার যা বিবরণ, সেটা কি একটা লোকের কাজ? এটা বিশ্বাস করতে হবে, যে যাই যেভাবেই বলুন না কেন, এটা কি আমাদের মনে বিশ্বাস হয়? একজন ডাক্তার ওই রকম তাকে ওইভাবে ধর্ষণ করে খুন, যেটা বলা হচ্ছে, এবং আরো তো সব নমুনা এসছে, সেটা একা সঞ্জয় রায়ের কাজ না, একা সঞ্জয় রায়ের কাজ না। কিন্তু কাউকে ধরতে পারছে না কেন সিবিআই? তখন আমরা মাঝে মধ্যে বলে এসেছি যে কি করে ধরবে, ঘটনার 5 দিন পরে সিবিআই হাতে পেয়েছে। আর অনেকে বলে থাকেন এই ঘটনার সঙ্গে সঙ্গে গেলে তখন অনেক কিছু নমুনা পাওয়া যায়, যেগুলো তদন্ত করতে সুবিধা হয় আর কি। তো যদি 5 দিন পর এই ধর্ষণ খুনের ঘটনার কোনো মামলার হাতে পায় সিবিআই, তো কি করে করবে? যদি সেই সময় ঘটনার পরে পুলিশ যেভাবে তদন্ত করছিল, যদি ঠিকঠাক তথ্য না তারা তুলে রাখে, আর এ তো তোলা তো দূরের কথা, এ তো যা অভিযোগ সামনে এসছে, তোলা দূরের কথা, তত লোপাট করা হয়েছে, তত লোপাট করা হয়েছে। প্রথম থেকে তো এটাকে ওইভাবে ট্রিটই করা হয়নি। প্রথমে ইউডি কেস হিসেবে ট্রিট করা হয়েছিল, যেমন মানুষ সুসাইড করলে যেমন হয় আর কি, বা বডি উদ্ধার হলে যেমন নর্মাল কেস হয়, ইউডি কেস, আনন্যাচারাল ডেথ, ইউডি কেস করা হয়েছিল। তো ব্যাস এইরকম হয়েছিল, কোনো সিরিয়াসলি দেখানোই হয়নি। অথচ হাসপাতালে ঘটনা ঘটেছে, হাসপাতালের ডাক্তাররা ওখানে উপস্থিত রয়েছেন, তারা বলে দেবেন যে বডিটা কি অবস্থায় রয়েছে, অথচ সেখানে এইভাবে ট্রিট করা হয়নি। প্রথমে ইউডি কেস, তারপর দ্রুত বডিকে পুড়িয়ে ফেলার একটা মরিয়া চেষ্টা, সে তো আপনারা শুনেছেন। পুলিশকে দিয়ে কিভাবে বডি তাড়াতাড়ি করে পোস্টমর্টম করে নিয়ে গিয়ে পোড়ানোর চেষ্টা হয়েছিল, বাড়ির লোকের কথা আপনারা শুনেছেন। আর এফআইআর হচ্ছে কখন? মধ্যরাতে এফআইআর। ফলে পুলিশের এই যে কর্মকাণ্ড, এবং হাসপাতাল কর্তৃপক্ষ, যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর সন্দীপ ঘোষ, এখন ডক্টরও বলা যায় না, তাকেও ট্যাগ করা হয়েছে, এই খুন কেসে তাকেও ট্যাগ করা হয়েছে। ফলে সিবিআই যে এতদিন কিছু খুঁজে পাচ্ছিল না, তার মানে ওটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। সেই জন্যই এই ডাইরেক্ট খুন এবং ধর্ষণ কেসে কাউকে নতুন করে গ্রেফতার করতে পারেনি সিবিআই। আমরা বলছিলাম যে ঠিক আছে, খুন ধর্ষণের ডিরেক্টলি যুক্ত যদি কাউকে খুঁজে না পায়, যদি তথ্য লোপাট হয়ে থাকে, তাহলে কারা লোপাটটা করেছে তাদেরকে ধরুক না। সেটাও তো একই অপরাধ, যারা কাণ্ড ঘটায় আর যারা কাণ্ডটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, একই টাইপের তো অপরাধ, তাদেরকে ধরুন না। কেন ধরছেন না সিবিআই অফিসাররা? কিন্তু গতকালকে সেই খবরটা এলো, ধরেছে দুজনকে ধরেছে। একটা হচ্ছে এই ওসি, টালা থানার ওসি ছিলেন, এখন প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল, খুব নাটক করছিলেন। আর সেই সঙ্গে কলেজের প্রিন্সিপাল, যাকে দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে, তাকেও এই কেসটাতে ট্যাগ করা হয়েছে। আজকে আমি শুনছিলাম আদালতে যখন তোলা হয়েছিল, আদালতে সিবিআই পরিষ্কার বলেছে যে হুজুর, একটা বিরাট ষড়যন্ত্র রয়েছে, এই যে ঘটনা, এর ঘটনার একটা বিরাট ষড়যন্ত্র রয়েছে, এবং এরা হচ্ছে তার পার্ট। তার মানে আরো এখান থেকে একটা পরিষ্কার, তার মানে এর সঙ্গে আরো অনেকে যুক্ত। আজকে যেভাবে সিবিআই মানে সওয়ালটা করেছে, যে হতে পারে ডাইরেক্ট খুন বা ধর্ষণে এদের যোগ না থাকতে পারে, কিন্তু ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট করে ধামাচাপা দেওয়ার যে প্রয়াসটা, সেই যে ষড়যন্ত্র, তার একটা পার্ট হিসেবে আমরা এদেরকে সন্দেহ করছি, সেই জন্য এদেরকে ধরা হয়েছে। আমি জানি না শেষ পর্যন্ত আদালত কতদিনের কি হেফাজতে দেবে, কিন্তু সিবিআই আজকে যে সওয়ালটা করেছে আদালতে, এখানে পরিষ্কার হয়ে গেছে সিবিআই এর চোখে বিরাট সন্দেহের জায়গাতে রয়েছেন এই অফিসার এবং ওই কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, যাকে দিদিমণি একেবারে খুব দ্রুত ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিচ্ছিলেন। তার চোখে কোনো ভুল ধরা পড়ছিল না, বা ভুল ধরা পড়লেও তিনি সেটা প্রকাশ করছিলেন না। সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজ পার্ক সার্কাসে সেখানে ট্রান্সফার করে দিয়েছিলেন। যদি না কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করতো, আমার মনে হয় ওখানে তিনি ড্যাং করে প্রিন্সিপাল হয়ে থাকতেন। ফলে দর্শক, এই হচ্ছে ব্যাপার। আজকে জুতো দেখানো হয়েছে, আমি যেটা বলছিলাম, শুধু জুতো দেখালে হবে না, এদের কঠিন সাজা চাই। এরা পুলিশের লোক, আইনের রক্ষক, উর্দি পড়ে থাকেন। যদি তারা এইরকম কাণ্ড করেন, তথ্য প্রমাণ লোপাট, এদের তো বাঁচার অধিকার নেই, এদের তো ফাঁসি হওয়া উচিত, এদের তো বাঁচার অধিকার নেই। আর যারা এদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন,
তাদেরও কিন্তু কঠিন সাজা হওয়া উচিত। আমি যে কথা বলছিলাম দর্শক, আপনাদেরকে আজকে একবার শুনিয়ে দিই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওসির ওই হাসপাতালে ভর্তি না হতে পারা নিয়ে কি মন্তব্য করেছিলেন গত 9 অক্টোবর, এই 9 তারিখে 9 সেপ্টেম্বর। আমি আপনাদেরকে সেই বক্তব্যটা এখন একবার শোনাই, তাহলে বুঝবেন, যে তাহলে আন্দাজ করতে পারবেন, বা প্রশ্ন হয়তো আপনাদের মনে জাগবে, মুখ্যমন্ত্রীরও যোগ নেই তো, নিশ্চয়ই প্রশ্ন জাগবে। আমি আপনাদেরকে একবার সেই বক্তব্য শোনাবো গত 9 তারিখে রমান্যে বসে এই ওসির হাসপাতালে ভর্তি হওয়া না হওয়া নিয়ে কি মন্তব্য করেছিলেন। প্রশ্ন জাগে যে ওনারা এত দরদ কিসের? উনি কি কোথাও কিছু লুকাতে চাইছেন, বা এই ওসিকে বাঁচানোর চেষ্টা করছেন, বা ওসিকে বাঁচিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন? আমি কেন এই কথাটা জোর দিয়ে বলছি, কারণ মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলেছেন এই ঘটনার পরে, মুখ্যমন্ত্রীকেও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে রাখা যাচ্ছে না। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। ঘটনার পরে পরিবারের লোককে সকাল সকাল ফোন করে যে ধরনের আশ্বাস দিয়ে একটা মানে কনফিডেন্সে নিয়ে আসার চেষ্টা হয়েছিল, এবং পরবর্তী সময়ে তাদের বাড়িতে গিয়ে একটা অফার, এবং সেই সঙ্গে মূল অভিযুক্ত গ্রেফতার হয়ে গেছে বলে যেভাবে মানুষকে বুঝিয়ে দিয়ে একটা ওখানে এন্ড করে দেওয়ার চেষ্টা হয়েছিল, এটাও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে না। কিন্তু দর্শক, আমি আপনাদেরকে আগে শোনাই যে এই ওসির হাসপাতালে ভর্তি হওয়া না হওয়া, মানে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া না হওয়া নিয়ে কি মন্তব্য করেছিলেন গত 9 তারিখে। আগে দর্শক শুনুন, তারপর আমি ব্যাখ্যাতে আসছি। অডাসিটি দেখলাম সেদিনকে, 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। নারায়ণ, তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে, তুমি করেছিলে? ইয়েস ম্যাডাম, মিটিং হয়েছে, ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে। আর পুলিশ, কিন্তু যারা করেছিল, রিফিউজ করেছিল, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে? তারা তো টাকা নিয়ে করছে। দর্শক শুনলেন, 9 তারিখে নবান্নে বসে এই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। কেন তাকে ভর্তি নেওয়া হয়নি? একজন পেশেন্ট হিসেবে গেছে, কেন তাকে ভর্তি নেওয়া হয়নি? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অফিসারকে বলছিলেন যে কথা হয়েছে না কি হয়েছে, বৈঠক হয়েছে, কি একটা বললেন, বুঝতে পারছেন? আচ্ছা, পেশেন্ট হিসেবে গেছেন উনি, পেশেন্ট ভর্তি হওয়ার মতো কিনা সেই সিদ্ধান্ত কে নেবেন? কারা নেবেন? ডাক্তাররা নেবেন? হাসপাতাল কর্তৃপক্ষ নেবে? ডাক্তারি রিপোর্ট দেখে এমনি যাকে ভর্তি করার কোনো প্রয়োজন নেই তাকে ভর্তি নিয়ে নেবে? 4-4টে হাসপাতালে এরকম করবে কখনো? হাসপাতালে উনি গেছেন ভর্তি হওয়ার জন্য, উনি ভর্তি হতে চাইছিলেন। এখানে তো সন্দেহটা তৈরি হচ্ছিল যে উনি কেন ভর্তি হতে চাইছিলেন। তো ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন না, তো ভর্তি হওয়ার মতো তো কিছু নেই, প্যারামিটার সব তো নর্মাল আছে। তো এইভাবে গোটা চারেক হাসপাতাল ফিরিয়ে দিয়েছে। পরে শুনলাম মধ্যরাতে অন্য একটি মানে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে গেছেন। আর সেটা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছিল যে, এবং একটা প্রশ্ন এসেও ছিল যে স্বাস্থ্য ভবনের কোন কর্তার নির্দেশে ওই হাসপাতালে ভর্তি হয়েছেন এই ওসি অভিজিৎ মন্ডল। এবং তারপরেই প্রশ্ন তৈরি হয়েছিল কেন ভর্তি হলো, কেন ভর্তি করা হলো। আর তখনই একটা সুপ্রিম কোর্টের হিয়ারিং এর ডেট ছিল, যেখানে অফিসারদের যাওয়ার কথা ছিল, তার মানে ওই সময় শুনছিলাম, তখনই অনেকে বলছিলেন ডাল মে কুছ কালা হ্যায়। তাহলে কি কোনো বাঁচার বা কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে? আজকে দর্শক পরিষ্কার হয়ে গেছে যে নিজেকে বাঁচানো বা তাকে বাঁচিয়ে অন্য কেউ বা কারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। এখন প্রশ্ন হচ্ছে তারা কারা। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে এটা নিয়ে সওয়াল করেছেন, মুখ্যমন্ত্রীকে কিন্তু আমরা সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারছি না। ওনারা তো এত বক্তব্য কিসের? আর নার্সিং হোমগুলো বা বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কেন উনি কথা বলছেন? ভর্তি হওয়ার মতো প্যারামিটার না থাকলে ভর্তি নিয়ে নেবে? কেন ভর্তি নেওয়া হয়নি তার জন্য ব্যবস্থা? কেন ভর্তি নেওয়া হয়নি তার জন্য ব্যবস্থা? বরং বলুন যে 4টে হাসপাতাল ফিরিয়ে দেওয়ার পরে কেন আরেকটা হাসপাতাল ভর্তি নিল? সে কি দেখলো যে সে ভর্তি নিল? এরকম একটা সিরিয়াস ম্যাটার, যেটা তদন্তের ব্যাপার রয়েছে, তদন্তের গতি থাক আমরা চাই। কারণ কেউ কোথাও হাসপাতালে ভর্তি হয়ে থাকলে সেই তদন্ত মানে ডিলে হয়ে যাবে, এতে করে তদন্তর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। কোন হাসপাতাল ওরকম ভর্তি নিল যেখানে 4-4টে হাসপাতাল ফিরিয়ে দিল? কেন ভর্তি নিল? তার মানে এই তদন্তকে মানে কি বলবো, মন্থর করার জন্য, তদন্তের গতি কমানোর জন্য এই হাসপাতালে যুক্ত। চলো ওই হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশন নাও, বা সিবিআই কে বলো ওই হাসপাতাল কেন ভর্তি নিয়েছিল ওই ওসিকে, যেখানে 4-4টি হাসপাতাল ফিরিয়ে দিয়েছে। আপনার তো এই কথা হওয়া উচিত ছিল, আপনার তো এই বক্তব্য হওয়া উচিত ছিল। কেন 4টে হাসপাতাল ফিরিয়ে দিল তার জন্য ব্যবস্থা নেওয়া, এটা বক্তব্য। এখানেই পরিষ্কার আপনার মন্তব্যে কিছু ব্যাপার আছে, এখানেই পরিষ্কার আপনার উদ্দেশ্যে কিছু ব্যাপার আছে। আপনি যে হুঁশিয়ারি দিচ্ছেন 4টি হাসপাতালকে একটা হাসপাতালে ভর্তি করিয়ে, এখানেই পরিষ্কার যে আপনার অন্য উদ্দেশ্য ছিল। সেটাই তো তদন্ত করতে হবে, সেটাই তো তদন্ত করতে হবে। ওসির সঙ্গে মুখ্যমন্ত্রীর কি সম্পর্ক, কি নির্দেশ, মুখ্যমন্ত্রী করে ফোন গিয়েছিল কিনা, বা এটাকে ঘুরিয়ে ফেলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী উপরে কাউকে কিছু বলেছিলেন কিনা, তার কাছ থেকে ওসির কাছে নির্দেশ গিয়েছিল কিনা। আর এই ওসিকে
এই অভিজিৎকে একটু গুঁতো মারতে হবে সত্য কথা বলার জন্য, গুঁতো মারতে হবে যে আপনি কি নিজের ইচ্ছাতে করেছেন না আপনাকে পুলিশেরই ওপর থেকে বলা হয়েছে, নামগুলো বলুন ফটাফট, নাহলে আপনার হাল আরো খারাপ হয়ে যাবে, বলাতে হবে। এ পুরো র্যাকেট কাজ করেছে দর্শক। তা নাহলে ওনার ভর্তি নিয়ে মুখ্যমন্ত্রী ওই রকম উদ্বেগ প্রকাশ করে ওই নবান্নে বসে হুঁশিয়ারি দিতেন না। ওনার এত তাগিদ কিসের, যেখানে উনি মুখে বলছেন যে আমরা চাই দ্রুত ফাঁসি হোক, দ্রুত সাজা হোক, আর সেখানে যখন একজনকে তদন্তের আওতায় আনা হবে বলে পরিষ্কার হয়ে গেছিল, সেখানে কেন তাকে হাসপাতালে ভর্তি করিয়ে তদন্তকে ধীর গতি করার চেষ্টা করেছিলেন? কেন? আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য কি? আপনার তাহলে সদিচ্ছা কি? আপনার উদ্দেশ্যের মধ্যেই কিন্তু প্রশ্ন রয়েছে। ফলে দর্শক, যেটা বলছিলাম যে মুখ্যমন্ত্রীকেও কিন্তু সন্দেহের আওতার বাইরে রাখলে হবে না, হবে না। সন্দেহ, আমরা বিভিন্ন দিক দিয়ে তো সন্দেহ তো আমরা করেই থাকি, কিন্তু এই যে বিষয়টা সামনে এসেছে এবং উনি যে দ্রুত মিছিল করতে নেমে পড়লেন, ফাঁসি চাই ফাঁসি চাই, এটাই বা কেন করেছিলেন? অনেক সময় আমরা জানি যে পকেট মার যারা হয়, পকেট মারি করে নিজেরাই পকেট বার বলে চিৎকার করে, যাতে করে মানুষ অন্যদিকে ঘুরে যান, মানে তারাও খুঁজতে শুরু করে দেন, আর মাঝখান থেকে পকেট মার টুক করে কেটে বেরিয়ে যায়, বা যারা চোর হয় তখন কিন্তু মানে এই ধরনের ব্যাপারটা কিন্তু আমাদের মনের মধ্যেও রয়েছে যে কেন উনি ওইরকম উই ওয়ান্ট জাস্টিস বলে সকলকে নিয়ে রাস্তাতে নেমে পড়েছিলেন। তাহলে কি উনি কোথাও ভেবেছিলেন যে এটা করলে আমরা নিজেদেরকে ডিফেন্ড করতে পারবো? এটাই কোথাও ভেবেছিলেন? বা এই যে তথ্য লোপাট যে ব্যাপারটা, উনি তো মিছিল করেছিলেন প্রায় এক সপ্তাহের মতো বা 4-5 দিন পরে, মানে কদিন, মানে সিবিআই নেওয়ার পরে। তাহলে আমাদের ধারণা এখন যা পরিষ্কার হয়ে যাচ্ছে, পুলিশের সঙ্গে উনার যা যোগ বা পুলিশকে বাঁচানোর উনি যে চেষ্টাটা করেছেন, তার মানে উনি সব জানেন, তার মানে উনি সব জানতেন। এটা আমাদের মনে প্রশ্ন জাগছে দর্শক, আমরা হয়তো নিশ্চিত নয়, কিন্তু প্রশ্ন জাগছে। তার মানে উনি সব জানতেন যে এইভাবে সব হয়েছে, এখানে এইভাবে সব তথ্য লোপাট করা হয়েছে, এইভাবে ভাঙতে বলা হয়েছিল, সব উনি জানেন। ওটাই তো বলছি, কেন এত কথা উঠছিল যে এই বিচার তখনই হবে যখন মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাবেন, তার আগে কোনো বিচার হবে না। তাই সব দফা দাবি বাদ দিয়ে প্রত্যেকের একটাই স্লোগানটা দেওয়া উচিত যে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। কারণ যতদিন উনি চেয়ারে বসে থাকবেন কোনো তদন্ত ঠিক করে হবে না, আর বিচারও হবে না। তদন্ত ঠিক না হলে বিচারটা হবে কোত্থেকে? এই যে ধরুন এখন তো এত কিছু উঠে আসছে, আর এর আগে ওনারা বলছিলেন মূল অভিযুক্ত গ্রেফতার, আর এখন দেখা যাচ্ছে আরো অনেকে আছে এবং সেখানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। তাহলে উনি কি করে বলছিলেন মূল অভিযুক্ত গ্রেফতার? তার মানে উনি ধামাচাপা দিয়েছেন, উনি তথ্য চাপা দিয়েছেন, মানুষকে ভুল বুঝিয়েছেন। এটাই তো হয়, চেয়ারে বসে ওই একে তাকে ধরে একটা কিছু সাজা দিয়ে, আবার অনেক সময় দেখবেন সেই সাজা হায়ার করে টেকেও না। এমন সাজা, এমন তদন্ত ওনারা করলেন, এমন তদন্তের ভিত্তিতে বিচার হলো, হায়ার কোর্টে টিকছেই না। তার মানে কি? তার মানে ঠিক করে তদন্ত হয়নি, ঠিক করে বিচারই হয়নি লোয়ার কোর্টে। সব জায়গাতে প্রভাব কাটানো হয়েছে, যেমন হয়েছে কামদুনির ক্ষেত্রে। ভালো করে লক্ষ্য করুন, কামদুনির যে বিচার লোয়ার কোর্টে হয়েছিল, হাইকোর্টে কি সেটা টিকেছে? কেন টেকেনি? যদি সত্যি তথ্য প্রমাণ ঠিক থাকতো, যদি সত্যি ঠিকঠাক ভাবে নিরপেক্ষভাবে বিচারটা হতো, তাহলে হাইকোর্ট কি কখনো সেটাকে কাটতে পারে? আসলে ওই যে যা হোক করে ইদিক সিদিক করে একে তাকে ঢুকে দাও, দিয়ে কাক বলি করে দাও, আর অন্যদেরকে বাঁচিয়ে দাও। এই তো হচ্ছে মুখ্যমন্ত্রীর মানে ব্যাপার। আমরা তো উদাহরণ তো দেখে কথাগুলো বলছি, আমরা তো এমনি বলছি না। সেই জন্যই তো কথাটা আমরা বলে আসছি, যতদিন এই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে থাকবেন কোনো তদন্ত হবে না সেই অর্থে, কোনো বিচার হবে না সেই অর্থে। অনেক বিচারই দেখবেন সব উল্টো পাল্টা হয়ে গেছে। সেই জন্যই ওই দাবিটা আমরা করছিলাম যে সমস্ত দফা দাবি বাদ দিয়ে একটাই দাবি করা উচিত, দাবি 1 দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। জানি না সেটা কখনো হবে কিনা বা কবে হবে, তবে এটুকু বলতে পারি, যতদিন না হচ্ছে এই দাবিটা পূরণ, ততদিন বাংলার মানুষকে এইভাবেই নির্যাতনের শিকার হতে হবে, অবিচারের শিকার হতে হবে। চিৎকার চেঁচামেচি হয়তো আমরা করে যাব, কিন্তু কোনো সমাধান আমরা দেখতে পাবো না। তো এখন সময় এসেছে অন্ততপক্ষে একটু আওয়াজ তোলা, যে ঘটনা হলো এবং ওসিকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং যে প্রিন্সিপালকে উনি বাঁচানোর চেষ্টা করেছেন তাকেও যেভাবে তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে উনি এত বাঁচানোর চেষ্টা করেছেন, কেন বাঁচানোর চেষ্টা করেছেন, ওনার কি স্বার্থ, সেটাও খতিয়ে দেখে প্রয়োজন হলে এই মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার করতে হবে। এই দাবিটা অন্ততপক্ষে তোলা উচিত। দর্শক কি বলবেন? যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।